সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা তুলে ধরতে চাই। তৌসিফ আহমেদ রয়েছেন আমার সঙ্গে, আমি কুণাল ঘোষ। দেখুন, নির্বাচন চলাকালীন যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, তৃণমূল কংগ্রেস যেটা বারবার বলে এসেছে, সেটা হচ্ছে ভোট মিটলেই এই জ্বালানির সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা আরও বাড়বে। রান্নার গ্যাস সমস্যা তৈরি হয়েছিল, আমরা বলেছিলাম ভোট মিটলেই পেট্রোল, ডিজেল এবং এই সংক্রান্ত আরও যা যা আছে সমস্ত বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তো দিল্লির নেতারা এসে বারবার বাংলার মানুষের কাছে সভা করেছেন, কিন্তু একবারও বলেননি ভোট মিটলে আমরা এই বাড়াবো। ভোট প্রচারে ডেলি প্যাসেঞ্জারই করেছেন, কিন্তু ভোট মিটলে মূল্যবৃদ্ধির চাপিয়ে দেওয়া হবে মানুষের উপর, তারা তখন বলেননি। মানুষকে বোকা বানানো হয়েছে। বিজেপির দিল্লির নেতারা, কেন্দ্রীয় সরকারের নেতারা বাংলার মানুষকে, দেশের মানুষকে বোকা বানিয়েছেন এবং তারা এত মিষ্টি মিষ্টি কথা বলে গেছেন, এই করে দেবো, ওই করে দেবো। তো তখন তো বলতে পারলেন না যে ভোটটা মিটলে দামটা বাড়াবো। তো আজকে যেটা হলো, কলকাতায় নতুন যা রেট, পেট্রোল 3 টাকা 29 পয়সা বাড়লো, 105 টাকা 44 পয়সা ছিল, 108 টাকা 74 পয়সা হয়ে গেল। ডিজেল 3 টাকা 11 পয়সা বাড়লো, 92 টাকা 2 পয়সা পার লিটার ছিল, এখন 95 টাকা 13 পয়সা পার লিটার হলো। এখন এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষ্কার বক্তব্য, জনবিরোধী সিদ্ধান্ত। আমরা প্রতিবাদ করছি। এর জেরে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে, ডিজেলের দাম বাড়ার দরুন পরিবহনের খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাজারে আগুন লাগবে এবং এটা কেন্দ্রীয় সরকারের পূর্ব পরিকল্পিত শুধু নয়, তাদের আর্থিক মিসম্যানেজমেন্টের এবং দিশাহীন নীতির একটা কুফল। অনেক বিজ্ঞরা বলতে শুরু করেছেন যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধ পরিস্থিতি চলছে বলে এগুলির সমস্যা, এটা সারা পৃথিবীর সমস্যা। আমরা শুধু একটা কথা বলি, 2014 সাল থেকে কি যুদ্ধটা চলছে? যুদ্ধ পরিস্থিতিতে কিছু সমস্যা হতে পারে, এটা আমরা সবাই বুঝি, কিন্তু 2014 সাল থেকে কি চলছে? 2014 সালে দাম কত ছিল? পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাস, ডোমেস্টিক বা কমার্শিয়াল কত ছিল? আজকে কত? আজকে আপনারা বলছেন যুদ্ধ পরিস্থিতি। তো ওই জায়গায় যুদ্ধ পরিস্থিতি হলে মানুষের সমস্যা হবে, তেলের সমস্যা হবে, তো সবার জানা কথা। বিকল্প ব্যবস্থা হয়নি কেন? এটা তো সম্পূর্ণভাবে বিদেশ নীতির, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাব। অমুক জায়গার সঙ্গে অমুক জায়গার লড়াই হচ্ছে, তেল পেতে অসুবিধা হতে পারে, তাহলে বিকল্প তেলটা কোথা থেকে আসবে? কেন আজকে বলতে হবে ওয়ার্ক ফ্রম হোম করুন? কেন আজকে বলতে হবে সোনা অমুক করবেন না? কেন আজকে বলতে হবে? তার মানে কতটা চাপে দেশের অর্থনীতি থাকলে এই ধরনের গাইডলাইন প্রধানমন্ত্রীকে বলতে হয়। আমরা খুব স্পষ্টভাবে বলছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, এটা তাদের ব্যর্থতা, এদের পরিকল্পনার অভাব। এখন যুদ্ধকে ছুতো করে জাস্টিফাই করা হচ্ছে 2014 সাল থেকে যুদ্ধ ছিল না, ছিল না, ছিল না। তাহলে এতদিন বেড়ে এলো কেন? এবং এই সঙ্গে বলবো যে এতদিন রাজ্যের বিরোধীরা বলে এসছেন যে রাজ্য সরকার কর তুলে নিলে
বাংলায় পেট্রোল ডিজেল সস্তা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের আগের সরকারের বাধ্যবাধকতা ছিল, কারণ কেন্দ্রীয় সরকার তাদের অর্ধেক বিপুল টাকা বকেয়া রেখে দিয়েছিল, তাদের তো টাকাই দিচ্ছিল না। তো আজকে তো সো কল ডবল ইঞ্জিন সরকার, তাহলে যে দাবিটা বিরোধী পক্ষ তখন করতেন যে রাজ্য সরকার কর তুলে নিক, তাহলে মানুষ সস্তায় পেট্রোল ডিজেল পাবে, তো সে সময় আগের সরকারের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তো আর্থিকভাবে আপনারা টেনে রেখে দিয়েছিলেন, বকেয়া দেননি, টাকা দেননি। তো এখন তো আপনাদেরই সরকার, তাহলে আমরা আশা করতে পারি রাজ্য সরকার এখন পেট্রোল ডিজেলের উপর থেকে অবিলম্বে সমস্ত কর প্রত্যাহার করবে, যাতে বাংলায় পেট্রোল ডিজেলের দাম অন্য সব রাজ্যের থেকে অনেকটা কমে যায়। আমরা এর আগে মাননীয় বিজেপি নেতাদের, বিরোধী দলনেতাদের দেখেছি এগুলো বলতে, যে রাজ্য সরকার কর তুলছে না কেন। আরে রাজ্য সরকারের তহবিল তো তোমরা তখন দিতে দাওনি, টাকা আটকে রেখেছিলে, আজকে তোমাদের ডবল ইঞ্জিন সরকার। তাহলে আমরা আশা করি যে রাজ্যের নতুন সরকার, তারা যখন বিরোধী দলে ছিলেন যে দাবিটা করেছিলেন, এখন তো তাদের কাছে আর্থিক কোনো সমস্যা থাকার কথা নয়, ফলে তারা পেট্রোল ডিজেলের উপর থেকে রাজ্য সরকারের সমস্ত কর তারা প্রত্যাহার করবেন, যাতে রাজ্য সরকারের বাংলায় এখানে মানুষ পেট্রোল ডিজেলের দামের কুফল, আর এটা শুধুমাত্র একটা লোকের গাড়ির সমস্যা নয়, পরিবহনের সমস্যা। এলপিজির যখন শুধু রেস্টুরেন্টের সমস্যা হয়নি, অটোর এলপিজি বাড়ানোর জন্য পরিবহনে গিয়ে সমস্যা হয়েছে। যারা মানুষ অটোয় যাতায়াত করেন, এবার তো আপনারা মুখে বলছেন অমুকদের আমরা বিনামূল্যে বাসে চড়তে দেবো, খুব ভালো কথা, আর বাকিদের জন্য তো বাসের ভাড়াটাই বেড়ে যাবে, নইলে বাস ইন্ডাস্ট্রিটা উঠে যাবে যদি আপনারা এই পরিমাণ ডিজেলের দাম বাড়িয়ে দেন। ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জরুরি সামগ্রী, পরিবহনের মাধ্যমে যাতায়াত করে এমন সামগ্রী, এগুলো সব কটির মূল্য বৃদ্ধি হতে চলেছে। আমরা এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছি, যুদ্ধ পরিস্থিতি মেনেও। আমরা দুটো কথা বলছি, 2014 থেকে যুদ্ধ পরিস্থিতি ছিল না, আর দুই, যুদ্ধ পরিস্থিতি দেখে বিকল্প জায়গা থেকে কেন আনার ব্যবস্থা হয়নি। আর সর্বশেষ, এতদিন যেটা বিরোধী দল বলে এসেছে, তখনকার রাজ্য সরকারের যে আর্থিক সমস্যা ছিল, কেন্দ্র টাকা দিত না, এখন তো সেই সমস্যা নেই। তাহলে রাজ্য সরকার পেট্রোল ডিজেলের উপর থেকে সমস্ত কর প্রত্যাহার করুক, ফলে বাংলায় অনেক কম দামে মানুষকে এই পেট্রোল ডিজেল দেওয়া যেতে পারে। তৌসিফ। Thank you, Kunalda. See, it is proved again Modi government not only cheated and betrayed the people of Bengal, but the entire country. आप सभी को याद होगा 2014 में क्षमता में आने से पहले इनके ही लीडर 30 से 40 रुपया की प्राइस हाइक हुई थी, दाम बढ़े थे, इन लोगों ने पूरे दिल्ली को घेर दिया था, हाथ में इनका गैस था, और पूरे दिल्ली में और पूरे भारत में जितने भी महिलाओं को लेकर ये रास्ते में उतरे थे, इनका एक ही प्रमाण था कि गैस की प्राइस कैसे कम की जाए। मैं फिर से 2014 की पहले की बात कर रहा हूं। 2014 इनके क्षमता में आने से पहले एक टीवी शो पे इनके एक बहुत बड़े सपोर्टर हैं, मैं नाम नहीं लेना चाहता, इन्होंने कहा था एक टीवी शो में बैठकर कि आप मुझे ये बताइए कि अगर डबल इंजन की सरकार हो जाएगी, इफ वी आर देयर इन द स्टेट, इन द सेंट्रल एज वेल, हम 35 रुपये का तेल आप लेंगे या 70 रुपये का तेल लेंगे। कुणालदा, आई होप यू रिमेंबर दिस। उस वक्त दाम था 69.5 और 72, यही था पेट्रोल डीजल का। और एक बहुत बड़े चैनल में यह कहा जा रहा था, ये लोगों को बताया जा रहा था कि आप मुझे ये बताइए कि आप 35 रुपये का तेल लेना चाहते हैं कि 70 या 72 रुपये का तेल लेना चाहते हैं। आप मोदी सरकार को वोट दीजिए और मोदी सरकार पावर में आने के बाद आप सबको 35 रुपये का तेल देगा। आपको ये समझना बहुत जरूरी, वी हैव टू अंडरस्टैंड दिस व्हेन वी आर टॉकिंग अबाउट द प्राइस हाइक ऑफ पेट्रोल एंड डीजल। आप ये मत समझिए कि जो लोग बड़ी बड़ी गाड़ियां चला रहे हैं, लंबी लंबी गाड़ियां चला रहे हैं, उनको इफेक्ट करेगा, नहीं।
आज ये सबसे बड़ा धोखा जो है, जो ये कहते हैं सबका साथ सबका विकास, ये महिलाओं की बात करते हैं। आज ये सबसे बड़ा धोखा महिलाओं को मिला है कि डोमेस्टिक अटैक हुआ है, कि आज रौन्ना घरे किचन में, रसोई में गैस की किल्लत हो चुकी है। देयर इज अ स्कार्सिटी ऑफ फ्यूल, गैस एंड एवरीथिंग। आज खाना कैसे बन रहा है, आप एक औरत से जाके, अगर आप एक गांव ग्राम में जाएंगे, उनसे पूछेंगे, तब आपको समझ में आएगा ये डबल इंजन की सरकार आज बंगाल में आने के बाद किस तरीके से धोखा देके गई है। जैसे कि मेरे सीनियर कुणाल दा ने कहा, अब भैया आप कह देते कि अगर हम पावर में आएंगे तो सबसे बड़ा झटका भेंट नहीं, एक सरकार जब पावर में आता है तो वहां के जनता को भेंट दिया जाता है। ये भेंट नहीं दिया गया है, यहां पर दाम बढ़ा दिया गया ये बोलकर कि अब आप इसको झेलो। सो दिस इज द पावर ऑफ डबल इंजन। आपको समझना पड़ेगा, ये सिर्फ बंगाल के साथ नहीं है, ये पूरे देश के साथ है। पेट्रोल डीजल का प्राइस बढ़ने का मतलब है आलू, प्याज, दाल, सब्जी, घर के सारे भी जितने भी आइटम्स हैं जो हम खाते हैं, जो यूज करते हैं, उन सबों का दाम बढ़ेगा और आपके और हमारे हाथ में कुछ नहीं आएगा। मैं ये पूछना चाहता हूं कि आज ये डबल इंजन की सरकार इस सारे चीज को वॉर के ऊपर क्यों ला रही है? वॉर तो चल रहा था, वॉर तो आज से नहीं चल रहा है, वॉर तो बहुत दिनों से चल रहा है। और आप कहते हैं कि भाई हमारे पास वी आर ट्रिलियन डॉलर कंट्री, हमारे पास बहुत पैसे हैं, हमारे पास रखने की जगह नहीं है। एक बीजेपी का नेता यह कहता है कि आप, मुझे तो यह नहीं पता हम पैसा को रखें कहां। तो जब आपको यह नहीं पता है कि आप पैसा को रखना कहां चाहते हैं, तो कम से कम आप लोगों तक वो बांट दीजिए। आज ये 3 रुपया बढ़ा दिया है, जाहिर सी बात है कल 5 रुपया बढ़ेगा। सो दिस इज अ चैलेंज कमिंग फ्रॉम डबल इंजन सरकार। दिस इज व्हाट दे वर वेटिंग फॉर, दैट लेट मी इंटर बंगाल एंड देन यू विल सी व्हाट वी विल डू फॉर यू। बट व्हाट, आज क्या हुआ? आज सेशन में इतनी बड़ी बड़ी बात करने के बाद ये वापस से फटकार, वापस से मार, आज ये गरीबों के ऊपर, बंगाल के ऊपर और इंटायर पूरे इंडिया के ऊपर, पूरे देश के ऊपर ये पड़ा है। तो ये आपके सामने है किस तरीके से एक डबल इंजन की सरकार हमें और आपको बेवकूफ बना रही है, लच्छेदार बातें कर रही है, गोल गोल घूम रही है। यह आपको जानना बहुत जरूरी है। एंड एंड ऑफ द डे वी आर देयर, वी आर तृणमूल कांग्रेस, हम दीदी के सैनिक हैं, अभिषेक बंदोपाध्याय के सैनिक हैं, हम इसका प्रोटेस्ट जरूर करेंगे। आज मीडिया के थ्रू किया है, कल रास्ते में उतरेंगे, क्योंकि हम पता है जमीनी लड़ाई किसको बोलते हैं। थैंक यू कुणाल दा। দেখুন আমি বলছি, আর একটা বিষয় হচ্ছে যে এখানে দুটো প্রশ্ন আছে, যে ভোটের আগে এই যে ডেলি প্যাসেঞ্জারই করলেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, এত কথা বললেন আমরা এই করব, এই করব, তো তখন দাম বাড়াবো শব্দটা বললেন না কেন? আপনারা এত কি করবেন আপনারা এতবার বললেন, তো আপনারা যে তারপরই গ্যাসের দাম বাড়াচ্ছেন, অটোর গ্যাসের দাম বাড়াচ্ছেন, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছেন, সেটা তো আমরা বলেছি মানুষকে যে ভোটের পরই এরা দাম বাড়াবে। আমাদের প্রশ্ন, বাংলায় এতবার এলেন, ডেলি প্যাসেঞ্জারি করলেন, এত প্রতিশ্রুতি দিলেন, তাহলে দাম বাড়াবেন এটা ভোটের আগে বললেন না কেন? 2, যে প্রতিশ্রুতি দিয়েছেন এই টাকা বাড়াবো, ওই টাকা বাড়াবো, এটা তো ঘুরিয়ে সেই টাকাটা আবার তুলে নিচ্ছেন। একটি পরিবারে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রান্তিক মানুষদের, বিভিন্ন পেশার মানুষদের বিভিন্ন স্কিম প্রকল্পে আর্থিক সাহায্য দিচ্ছিলেন, বিজেপি বলল আমরা বাড়িয়ে দেব। আগের সরকারকে তো টাকা দেয়নি, এবার তো ওদের ডবল ইঞ্জিন সরকার, বললো বাড়িয়ে দেব। তো বাড়িয়ে কি হবে যদি ঘুরপথে তার কাছ থেকে আবার পকেট কেটে নিয়ে নেয়? যাকে বলছে আপনি এত পেতেন আপনাকে এত বাড়াচ্ছি। এবার এই পেট্রোল ডিজেল বা রান্নার গ্যাসের যা হাল হচ্ছে, তাহলে একটি সংসারে, একটি পরিবারে তার রান্না, খাওয়া দাওয়া, যাতায়াত, এই বাবদ যে খরচাটা বাড়ছে, তাকে ওই টাকাটা দিচ্ছি বলে আপনারা সস্তার ভোটের প্রচার করলেন, আর ঘুরপথে তারপর তাদের কাছ থেকে টাকাটা বার করে নিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। সেটা দল দেখছেন, আমরা নিশ্চিতভাবে সেই পথে আমরা নিশ্চয়ই
আমাদের দল পুরোটা দেখছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, এর আগে যখন বিজেপি বিরোধীতে ছিল বা অন্য বিরোধী দল যারা রাজ্যে ছিল, তারা বারবার বলেছে রাজ্য সরকার কর মকুব করে দিক, পেট্রোল ডিজেলে কর তুলে নিক। তখন রাজ্য সরকারের হাতে পুরো টাকা ছিল না, তার কারণ রাজ্যের বকেয়া টাকাগুলো তো কেন্দ্র দেয়নি। রাজ্য ইচ্ছা থাকলেও অনেক রকম ছাড় দিতে পারেনি, কিন্তু আজকে তো ডবল ইঞ্জিন সরকার। তো তাহলে আজ যে দাবিটা বিজেপি করেছিল, যে দাবিটা তারা করেছিল বিরোধীরা, আজকে তারা করে দেখাক। আজকে পেট্রোল ডিজেলের উপর থেকে তাদের তো আজকে ফান্ড ক্রাইসিস নেই, কেন্দ্রীয় সরকার বকেয়ার ব্যাপার নেই, সব টাকা দিয়ে দেবে। তো তাহলে আজ যেটা তারা এতদিন দাবি করে এসেছে, তাহলে হোয়াই নট আজ তারা ঘোষণা করুক যে পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল ডিজেলের উপর যে কর নেয় সেই করটা মকুব করে দেওয়া হলো। আমরা একটাই কথা বলি, গোটা বিষয়টা আরজি কর এবং সাসপেনশন এবং আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে। এই মুহূর্তে সবিস্তার বলার নয়, শুধু এইটুকু বলতে পারি, পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা তো কোর্টে গেলেন, সিবিআই তদন্ত নিলেন। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। 3টে কোর্ট আরজিকর কেসটা মনিটর করেছে, 3টে কোর্ট। একটা হচ্ছে ট্রায়াল কোর্ট, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। 3টি কোর্টে বারবার শুনানি হয়েছে। আজও বিষয়টি সিবিআই দেখছে। তাহলে রাজ্য সরকার এবং পুলিশের হাত থেকে বিষয়টিকে হাইকোর্টের রায় তুলে নিয়ে যাওয়া হলো সিবিআই এর হাতে। তাহলে সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন, সেটা সিবিআই তদন্তের সঙ্গে কোথাও তার কনফ্লিক্ট আছে না নেই, এগুলো আমাদের দলের নেতৃত্ব, আইনি বিষয়টা যারা দেখেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখছেন। তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের হাতে তো তদন্তটা ছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। এরপরে তো আপনারাই গেছিলেন হাইকোর্টে যে রাজ্য সরকারের হাতে তদন্ত নয়, সিবিআই এর হাতে। তাহলে সিবিআই তদন্ত নিল, সিবিআই তদন্ত করলো, এদের প্রত্যেকের ভূমিকা সিবিআই তদন্ত করেছে। আমরা কাউকে জাস্টিফাই করছি না, আমরা কাউকে সাপোর্টও করছি না, আমরা একদম সোজা কথায় বলছি যে সিবিআই যে তদন্ত, সিবিআই কার? সিবিআই কেন্দ্রের। আপনারাই তো বলতেন এমুকের বাড়ি সিবিআই পাঠাবো, তো সিবিআই তো আপনাদের। আপনারা দাবি করলেন সিবিআই, সিবিআই আপনাদের, সিবিআই তদন্ত করলো, সিবিআই তদন্ত এখনো চলছে। এখন আপনারা আবার রাজ্য সরকারের প্রশাসনিক স্টেপে ফেরত এলেন। ফলে একটা ঘটনায় ওই অংশটা সিবিআই দেখছে আর এই অংশটা সিবিআই দেখছে না, এরকম কোনো ডিমার্কেশন লাইন তো ছিল না। ফলে এটা রাজনৈতিক যে স্লোগান হয়েছিল, রাজনৈতিক যে বক্তব্য ছিল, আজ ঘটনাচক্রে সরকারে এসে সিবিআই তদন্ত চলাকালীন আবার ব্যাক টু স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজনৈতিক স্লোগানকে প্রশাসনিক মান্যতা দেওয়া হচ্ছে কি না, সেটা আইনি দিকগুলো আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন এবং আইন বিশেষজ্ঞরা আছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। আমরা সবাই চাই যথাযথ তদন্ত, আমরা সবাই চাই দোষী শাস্তি পাক। এমন জঘন্য নৃশংস আরজি করের এই ধর্ষণ এবং হত্যা, এর বিচার সবাই চায়। কিন্তু এই বিষয়টা নিয়ে যেভাবে রাজনীতি হয়েছে, আমরা সেই রাজনীতিটুকুর বিরোধিতা করেছি। এর বাইরে দোষীকেও কলকাতা পুলিশ ধরেছিল, বাকি বিচার তো সিবিআই করছে।
এই গোটা বিষয়টাই তো সিবিআই এর দেখার কথা। এই তদন্তটাই তো এই কারণে সিবিআইকে দেওয়া হয়েছিল। সিবিআইকে কেন দেওয়া হয়েছিল আপনারা কোর্টের প্রসিডিংস দেখুন, যারা সিবিআই এর পক্ষে ছিলেন তাদের লয়ারদের সাবমিশন দেখুন, যে এখানে রাজ্য সরকার, এদের পুলিশ, এদের ভূমিকা ঠিক ছিল না, সেই কারণে তো সিবিআই। তাহলে সেই সিবিআই যখন তারপরে কোনো কোয়েশ্চেন সেই জায়গায় তোলেনি, তাহলে কি তারা সিবিআই এর তদন্তে অনাস্থা প্রকাশ করছেন? এটা তো ক্লিয়ার নো কনফিডেন্স টু দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই, অনগোয়িং ইনভেস্টিগেশন অফ সিবিআই। অর্থাৎ এই কে খুন করেছিল, কে ধর্ষণ করেছিল, এই মহাপাপী জানোয়ারটি কে সেটা যেমন দেখা, তেমনি কারা কভার আপ করেছে সেটা দেখাও তো সিবিআই এরই তদন্তের এখতিয়ারে ছিল। তাহলে সেইটা আবার নতুন করে তাহলে কি ধরতে হবে? সিবিআই এগুলো দেখেনি? সিবিআইকে বলতে হবে আজকে যে তাহলে যাদের বিরুদ্ধে আজকে অ্যাকশন নিচ্ছেন তাদের ভূমিকা কি সিবিআই দেখেনি? সিবিআই ইনকম্পিটেন্ট। তাহলে সিবিআই অযোগ্য, সিবিআই দেখেনি। তাহলে তখন কোর্টে গিয়ে বললেন না কেন? কোর্টে তো এতবার হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, হাইকোর্ট হয়েছে, ট্রায়াল কোর্ট হয়েছে। তাহলে আজকে আবার ফ্রম সিবিআই ব্যাক টু স্টেট গভর্নমেন্ট এটা কেন হতে হচ্ছে? আমরা কোথাও কোনো আপত্তি করছি না, কোনো তদন্তে কোনো আপত্তি আমাদের নেই, একদম বাংলা ভাষা। যে যদি কোথাও দোষী থাকে ধরা হোক, কিন্তু আমরা রাজনৈতিক স্লোগানে আমাদের উইশ লিস্টে অমুক অমুক দোষী বলে আজকে তাদেরকে সেই তালিকায় এনে দেয়া অ্যাকর্ডিং টু আওয়ার উইশ লিস্ট, সেইটাই আইনি প্রশ্ন থাকছে। এর বাইরে যত রকম তদন্তে অভয়ার কাণ্ডের দোষীদের যা যা চিহ্নিত করা উচিত আমাদের কারুর কোনো আপত্তি নেই, কিন্তু সিবিআই তদন্তটা যে যুক্তিতে নিয়ে যাওয়া হলো, আবার সিবিআই তদন্ত চলাকালীন সেই যুক্তিতেই আবার ফেরত আনা হচ্ছে, মানে তার মধ্যে আবার ফেরত আনা হচ্ছে রাজ্য সরকারের কাছে যে ওই পার্টটা সিবিআই দেখছে, এই পার্টটা দেখছে। তাহলে কি এই পার্টটা সিবিআই দেখেনি? এটা কোনো কথা হলো? ফলে এই জায়গায় আমাদের একটি বিভ্রান্তিকর জায়গা রয়েছে। আমাদের বক্তব্য, দোষীরা যত রকম তদন্ত হোক হোক, শাস্তি পাক, বাট কোনো রাজনৈতিক স্লোগানের মাধ্যমে কাউকে কাউকে টার্গেট করে যেটা উইশ লিস্ট একটা ফ্রেম করা হচ্ছিল, সেটা যেন আজ সরকারে আসার সুযোগ নিয়ে রাজনৈতিক স্লোগানের প্রশাসনিক মান্যতা, সিবিআইকে অযোগ্য, সিবিআইয়ের তদন্ত অসম্পূর্ণ, এরম একটা ভাবমূর্তি তৈরি করে দিয়ে এটা আইনিভাবে সম্ভব কিনা এটা আইনজ্ঞরা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিধানসভা বিরোধীদের তাদের যতটা সম্ভব বেশি বলার সুযোগ দেওয়া হবে, তারা যদি এলাকায় যায় তাদেরকে ডাকা পর্যন্ত হবে। দেখুন, আমি আবার একটা কথা বলি, এবং খুব স্পষ্টভাবে বলি। আজ বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেছেন, কিছু কিছু বক্তব্য রেখেছেন, শুনতে ভালো লেগেছে। সেগুলো আদৌ পালিত হবে কিনা এগুলো সময় বলবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই যে এই সরকার যে এসেছে, এর ভোটার লিস্ট, বৈধ ভোটারদের বাদ যাওয়া, ভোটার লিস্ট, কিছু বাছাই ভোটিং মেশিন এবং গণনার দিন লুট, এ নিয়ে আমাদের পার্টির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট অভিযোগ আছে। এ নিয়ে আমরা মানুষের কাছে গেছি, এ নিয়ে আমরা আইনে লড়ছি। মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ, একটি নতুন সরকার হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, পরপর কিছু সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। তার কিছু, সব সিদ্ধান্তেরই কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে, কিন্তু কোনো সরকারের ক্ষমতায় বসার পরই প্রথম দিন থেকে যা সিদ্ধান্ত নেবেন সবই খারাপ বলবো, যা সিদ্ধান্ত নেবেন সবই সমালোচনা করব, সেটা বোধহয় মানুষ ভালোভাবে নেন না। আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো তড়িঘড়ি কাজ আমরা করছি না। আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকব। নতুন সরকার সবে এসেছেন, তাদের কিছুটা সময় আমরা পর্যবেক্ষণ করব। তার আগে তারা যা যা করবেন পর মুহূর্তেই তার বিরোধিতা করা,
তাদের যে কাজই করতে যাবেন সঙ্গে সঙ্গে তার নেতিবাচক দিকটা সঙ্গে সঙ্গে তুলে ধরা, এটা আমরা একটু সময় দিয়ে আমরা আমাদের নেতৃত্ব আমরা পুরোটা অবজার্ভ করব। যেখানে সাধারণ মানুষের বিপদ, যেটা জনস্বার্থ বিরোধী হবে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের নেতারা বিভিন্ন স্তরে আমরা এগুলো টেক আপ করতে শুরু করছি। আমরা বিরোধিতা, গঠনমূলক বিরোধিতা তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে গঠনমূলক বিরোধিতা চালাবে। একদিকে হচ্ছে মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় বলেন যে কোনো সন্ত্রাস হচ্ছে না, যদি হয় নাম জানাবেন, ওদিকে আমরা দেখতে পাচ্ছি বিপুল জায়গায় সন্ত্রাস হয়েছে ঘর ছাড়া। তো ফলে যেগুলো সরকারের, নতুন সরকারের যারা আজকে মাথায় আছেন, বসেছেন, তাদের স্টেটমেন্টটার সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটিটা এক কিনা সেটাও সকলে বুঝতে পারছেন। রথীন ঘোষকে 5 মাস পুলিশ পাওয়ার পর আজ অবশ্যই হাজিরা দিয়েছেন ইডি দপ্তরে। এই নিয়ে কোনো মন্তব্য করব না। এই নিয়ে যোগ পাওয়া যাচ্ছে। কোনো মন্তব্য করব না। এটা তদন্তের বিষয়, আমরা আশা করি নিরপেক্ষ তদন্ত হবে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বা আগে থেকে ঠিক করে রাখা কোনো লক্ষ্য বিন্দু করে রাখা কোনো রকম প্রতিহিংসার তদন্ত হবে না, আমরা এটা আশা করি। বাকিটা আইনের পথে চলবে। এটা সরকারের সিদ্ধান্ত, এটা সরকারের সিদ্ধান্ত। আমি আবার বললাম, একটা নতুন সরকার এসেছে, সেই সরকারের ভোটার লিস্ট থেকে, ভোট মেশিন থেকে, কাউন্টিংয়ের লুট থেকে আমাদের পার্টির নির্দিষ্ট অভিযোগ আছে, তা নিয়ে রাজপথ থেকে হাইকোর্ট লড়াই চলবে। বাট একটা সরকার এসছে, তারা পরপর কিছু সিদ্ধান্ত ঘোষণা করছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন। সব কিছুরই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। কিন্তু একটা সরকার এসে প্রথম দিন থেকে তার সবকটি পদক্ষেপকে সমালোচনা করব বা সবকটি পদক্ষেপের বিরোধিতা করব, এটা মানুষ ভালোভাবে নেন না। তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো তড়িঘড়ি কিছু করবে না। পর্যবেক্ষণ হবে, যেগুলোর নেতিবাচক দিক আছে আমরা সেগুলো গভীরভাবে দেখব, জনস্বার্থে যা যা করার মানুষের সঙ্গে সংযোগ রেখে সেগুলো হবে। কিন্তু একটা সরকার আসার পর তারা কলেজের কমিটি ভেঙেছেন, স্কুলের কমিটি ভেঙেছেন, একটা সরকার এসছেন, তারা তাদের মতো করে করতে চান। আমি কেন এখনই প্রথম থেকে তার বিরোধিতা করতে যাব? বুলডোজার কখনোই ক্ষমতা প্রদর্শনের সিম্বল হতে পারে না। বুলডোজার এই শব্দটি বা এই জিনিসটা, এটা মূলত ধ্বংসাত্মক কাজে ব্যবহার হয়। বুলডোজার কখনো ক্ষমতা প্রদর্শনের হতে পারে না। যদি কেউ বেআইনি বাড়ি করে থাকেন, আমি সঙ্গে সঙ্গে বুলডোজার পাঠিয়ে ভাঙিয়ে দিচ্ছি, এটা একটা চটজলদি হাততালি হতে পারে, কিন্তু ওই বাড়িটার সঙ্গে এমন অনেক জড়িত মানুষ থাকতে পারে, তারা হয়তো সর্বহারা সর্বশান্ত হয়ে যাবেন। দোষ হয়তো একজন বা দুজন করেছে বা বাড়িটার একটা অংশে হয়েছে, তো তাহলে কলকাতার আরো বাকি বহু অংশে আছে। বুলডোজার যদি ভাঙার দরকার হয়, তাকে নোটিশ দেওয়া হোক, তাকে হিয়ারিং করা হোক, আপনাদের হাতে প্রশাসন, তাকে আত্মরক্ষার বা আত্মসমর্থনের সুযোগ দেওয়া হোক। দুর্ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে করতে হবে। তাহলে কলকাতার অন্য খুব ঘন জনবসতিপূর্ণ কোনো বাজার এলাকায় যখন কোনো দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ড ঘটে, তা যাবেন তো এবার সেখানেও গঙ্গার কাছাকাছি বুলডোজার নিয়ে, নাকি বেছে বেছে কোনো কোনো জায়গায় বুলডোজার যাবে? শুধু বুলডোজারে একটা হিরোইজম আছে, বুলডোজার পাঠিয়ে দিলাম, কিন্তু তার আড়ালে যে চোখের জল আছে সেটাও দেখতে হবে। যদি কেউ অন্যায় বিল্ডিং করে থাকে, শাস্তি দিন। বাট যারা থাকে বা বিল্ডিংয়ের অন্য অংশে আছে বা রুটি রোজগার যার সঙ্গে জড়িত, তারা তো সেই পাপ আর অন্যায়টার সঙ্গে নয়। ফলে বুলডোজার আমি ক্ষমতা দেখাতে প্রয়োগ করব এবং সেটা বেছে বেছে প্রয়োগ করব, এটা কি করে হতে পারে? দেখুন, এই জনতার দরবার বিষয়টা
যদি নতুন মুখ্যমন্ত্রী করবেন বলেছেন খুবই ভালো, কিন্তু এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে করে এসেছেন। প্রথমত তার জেলা সফরগুলি একটা জনতার দরবার, দ্বিতীয়ত তার বাড়িতে প্রত্যেক রোববার সেখানে কিন্তু এমনভাবে দরবার বসতো যে দল সংক্রান্ত কোনো অভিযোগ হলে দলের সিনিয়র নেতারা বসবেন, পুলিশ সংক্রান্ত বা সরকারি ব্যাপার সংক্রান্ত যে কোনো মানুষ সেখানে গিয়ে সমস্যা জানাতে পারতেন এবং তার সুরাহার ব্যবস্থা হতো। ফলে জনতার দরবার বিষয়টা নতুন তা একদম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন, আরও অনেককেই এগুলো আমরা দেখেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এটা করে এসছেন এবং যখন বিরোধী ছিলেন তখন থেকে করে এসছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর ধারাবাহিকভাবে করেছেন। সরকারি অফিসারদের বসিয়ে যাতে যিনি যাচ্ছেন তার চটজলদি সুরাহার ব্যবস্থা হয়। এখন নতুন মুখ্যমন্ত্রী বলেছেন জনতার দরবার করেন। আমি আবার বলছি, ভোট গণনা, ভোটার তালিকা নিয়ে আমাদের অভিযোগ আছে, তাই নিয়ে লড়াই চলবে, কিন্তু একটা সরকার ক্ষমতায় এসছে, একজন মুখ্যমন্ত্রী নতুন শপথ নিয়েছেন, ফলে প্রথম থেকেই তিনি যা যা করবেন বা তার সরকার যা যা করবে তার প্রত্যেকটার বিরোধিতা করব শুরুর থেকে, এটা মানুষ ঠিকভাবে নেবেন না। তৃণমূল কংগ্রেস এই ফাঁদে পা দেবে না। ফলে যেগুলো বিপদ সেগুলো বলা হবে, অবজার্ভ করবেন আমাদের অভিজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দ। যদি তিনি জনতার দরবার করেন, সত্যিই যদি জনতা এসে সুফল পান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পেতেন, সেটা যদি তিনি কন্টিনিউ করেন তো করবেন, সে ভালো। তো চিংড়িঘাটা শেষ কোশ্চেন, চিংড়িঘাটা মেট্রো জোট আজকে খাটিয়ে আর কাজ শুরু হতে চলেছে। বিজেপি যারা বিধায়ক জনপ্রতিনিধি তারা আশ্রয় নেবে, বলছে তৃণমূলের আমলে যা হয়নি পালাবদল হতেই শুরু হচ্ছে। এটা প্রশাসনিক বিষয়, এটা নিয়ে কোনো বক্তব্য করবো না। এর অনেক দিক ছিল। আপনি একটা এই বোতলটার অর্ধেক জল আছে, আপনি বলতে পারেন যে আপনিও ঠিক, আবার আপনি বলতে পারেন অর্ধেক ফাঁকা, জল নেই, সেটাও ঠিক। একটা যে কোনো জায়গায় নতুন সরকার আসার পর এই ধরনের যুক্তি চলে আসে যে অর্ধেক কেউ বলছেন জল আছে ঠিক, আবার অর্ধেক কেউ বলছেন ফাঁকা, সেটাও ঠিক। আমার মনে হয় যে আমাদের আগের সরকার, আমাদের সরকার, মামাটি মানুষের সরকার থাকাকালীন আরও অনেক কিছু কাজের ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। যেভাবে টাকা বন্ধ করে যেভাবে বাংলার হাত পা বেঁধে রাখা হয়েছিল, সবটা সবসময় করা যায়নি। যেভাবে বিরোধিতা হয়েছে, নানাভাবে বিরোধিতা হয়েছে। তো এখন যদি তারা করেন, আমি তো আবার বলছি, প্রথম কয়েকদিন দেখুন, ভোটের পর দুটো সমস্যা আছে, একটা আমাদের সমস্যা, একটা বিজেপির সমস্যা। আমাদের সমস্যা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, আর বিজেপির ভেতরের সমস্যা হচ্ছে পোস্ট পোল বিজেপি। তো এখন এই পোস্ট পোল ভায়োলেন্সটা আমরা ভুগছি, ওদের সামলাতে হবে। পুলিশ প্রশাসন দেখুক, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাওয়ার পর কোর্টও রায় দিয়েছে। আর ওদের এখন সমস্যা হচ্ছে পোস্ট পোল বিজেপি, কাউন্টিংয়ের দিন বেলা 12টার পর থেকে যারা হয়েছে। এখন আদি বিজেপি যারা ছিল তাদেরই নানা রকম পোস্ট দেখতে পাচ্ছি, আর যারা পরে গেছে, গত কয়েক বছরে যারা গেছে তারাও তৎকাল, কিন্তু এখন এই 4 তারিখে পোস্ট পোল বিজেপি, এইগুলোই তো এখন সমস্যা। একটা আমাদের সমস্যা পোস্ট পোল ভায়োলেন্স ওরা করছে, আর একটা হচ্ছে ওদের সমস্যা পোস্ট পোল বিজেপি, এদিক থেকে ওদিক থেকে ওখানে গিয়ে ঢুকছে। এগুলোই থামুক আগে। দলের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করব না। বলছি আপনার বেলেঘাটায় যে রাজাবাজারে যেটা হয়েছে এবং দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ, তার রাস্তায় নেমে এসছে, এটা নিয়ে কি বলবেন? যে প্রশাসনিক নির্দেশ, তারপর তার প্রতিবাদে আজকে নেমে এসছে সংগঠন। আমি যে জায়গাটা থেকে আমি খবর পেয়েছি সেটা জোড়াসাঁকো বিধানসভার কেন্দ্রের মধ্যে পড়ছে, কিন্তু সমস্যাটা অনেক জায়গা দিয়েই তৈরি হচ্ছে। ধরুন, যারা নামাজ পড়েন, অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদদের মধ্যে তাদের সকলকে ধরে না, ফলে তাদেরকে রাস্তায় আসতে হয় এবং সেটা নিয়ে নানা ধরনের সমস্যা, একটা কেউ বলেন সমস্যা ইত্যাদি। বিশেষ করে শুক্রবারের যে পবিত্র নামাজ, তাতে অনেক মানুষ পড়তে যান, ফলে মসজিদের মধ্যে ওই সময়টায় ধরে না। তো এখন হঠাৎ কিছু কিছু লোক বা প্রশাসনের কেউ কেউ বলে দিচ্ছেন সেটা করা যাবে না। এবার প্রথমেই সমস্যা হচ্ছে, মসজিদ মানে একটি বাড়ি, সেই বাড়িটার মধ্যে হয়তো সেই মসজিদে যতজন নামাজ পড়েন হয়তো ধরে না। এবং এই সমস্যাটা দেখুন, মানে এটা জেনুইন সমস্যা। এবার আমরা যদি ধর্মের আঙ্গিক থেকে এটা দেখতে যাই, তো তাহলে বহু ক্ষেত্রেই
সেটা বিভিন্ন ধর্মের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হয় যে অনেক ক্ষেত্রেই সেটা রাস্তার দিকে চলে আসতে হয় বা ইত্যাদি। এখন সেটা যদি কেউ ইস্যু করবেন মনে করেন, তাহলে কিছু লোকের সমস্যা হয়। আমরা সেটা একটা সব ধর্ম, দেশের সংবিধান, বাংলা সম্প্রীতি সংহতির ঐতিহ্য সব দিক রেখে কিভাবে আলোচনার মাধ্যমে এটাকে এ করে যায়। প্রশাসনকে আমরা শুধু এইটুকুই অনুরোধ করব, এটা শুধু মাইকিং বা এটা শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গির বিষয় নয় যে এটা রাতারাতি অমুক তারিখ থেকে চাপিয়ে দিচ্ছি, নয় এটা। ফলে এক একটি ধর্মের এক একটি আচারের এক একটি পদ্ধতি আছে। অনেক সংখ্যক মানুষ যেখানে চলে আসেন, কি করে অ্যাকোমোডেট করা হবে? এক্স্যাক্টলি। এটা 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 খুব সমস্যার জায়গা। ফলে এবং অনেকে এইগুলো দিয়ে অনেক পোস্টপোল বিজেপি, হ্যাঁ, মানে পোস্টপোল সন্ত্রাসের তো এদিকে ঝামেলা, ওদিকে পোস্টপোল বিজেপি, তার সেই পোস্টপোল বিজেপির মধ্যে কিছু রাজনৈতিক কর্মী আছে, কিছু পুলিশ প্রশাসনের লোক আছে, তারা এমনভাবে একটা করছেন, করবেন না, বেরোবেন না, যাবেন না। আরে ব্যাপারটাকে বুঝিয়ে যতটা সম্ভব আমরা এমনিতেই বলি করি, এবং তারাও যথেষ্ট সহযোগিতা করেন। ইমাম সাহেবরা যথেষ্ট সহযোগিতা করেন, স্থানীয় মুসলিম লিডারশিপ যথেষ্ট সহযোগিতা করেন। কিন্তু কিছু ক্ষেত্রে লোক যদি ওই সময়টায়, প্রার্থনার সময়টায় বেড়ে যায় এবং সেই বাড়িটায় না ধরে, তো তখন তাদের রাস্তায় আসা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু সেটাও তো সারাদিনের জন্য নয়। এবার সেইখানটায় যদি কেউ একটা প্ররোচনামূলকভাবে এটা করতে হবে, না করতে হবে, মানুষের আবেগের লাগে। আমরা দায়িত্বশীল যারা সংগঠনে আছেন বা অনেক মুসলিম সংগঠন, আপনি বলুন তো, এই যে এবার 30 বছর বাদে বাংলায় ইজতেমা হয়েছে, মুসলিমদের ইজতেমা হুগলিতে হয়েছে, সারা দেশ থেকে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মুসলিম যাতায়াত করেছেন। একটা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, একটা বিশৃঙ্খল ঘটনা। আফ্রিকা, ইউরোপ থেকে লোক বিদেশ থেকেও এসছেন, সারা পৃথিবী থেকে এসছেন। ফলে আমরা এটা পারি। এখন যদি আমরা ঠিক করে নিই যে আমরা মানুষের এই ভেদাভেদটাকে ইস্যু করব, তাহলে তো খুব সমস্যা। তাহলে তো দুদিন বাদে বলবে দুর্গাপুজোর ভাতা দেওয়া যাবে না, তারপর দুদিন বাদে বলবে দুর্গাপুজোর প্যান্ডেল রাস্তায় করা যাবে না, বাড়ির মধ্যে করো, মন্দিরে করো। তো এই দিনগুলো তো এরা তো এনে হাজির করবে। और देखिए किसी को देर इज़ नो फन अगर कोई नमाज पढ़ता है रास्ते में। एज अ मुस्लिम मैं आपको बता रहा हूँ, वी आर वेरी सेक्युलर ना, हम लोग यहाँ पर पैदा हुए हैं। किसी को कोई मज़ा नहीं आता है रास्ते में खड़े होकर नमाज पढ़ने का। 400-350 स्क्वायर फीट का एक फ्लोर होता है, G+2 मस्जिद है। वहाँ पे जब 5 वक्त की नमाज होती है तो आपको कोई रास्ते में तो नहीं मिलेंगे। फ्राइडे एक ऐसा दिन होता है जहाँ पर एकोमोडेट, जैसे कुणाल दा ने कहा, जगह नहीं मिलता है, तो वो 10 मिनट के लिए बाहर निकलते हैं। बंगाल और कलकत्ता का इतिहास है, जब भवानीपुर में गुरुद्वारा के बाहर नमाज पढ़ा गया है, लोगों ने पानी बांटा है, प्रसाद बांटा है, हमने शिरनी बांटा है। ये हमारी संस्कृति और सेक्युलरिज्म रह चुका है। अब अगर आके आप इशू बनाना चाहते हैं, तब तो कोई कभी किसी को रोक नहीं पाएगा, इशू तो बनकर जाएगा। हमने दुर्गा पूजा पंडाल के बाहर में भी नमाज पढ़ा है, ठीक है, और लोगों ने उसको सिक्योर किया उस जगह को। सो वी हैव सीन ऑल दिस। दिस इज व्हाट बंगाल इज एंड दिस इज व्हाट बंगालीज। आप जो भी हो, एंड ऑफ द डे आप बंगाली हैं, आप मुस्लिम हो, आप कोई भी हो, आप हिंदू हो, आप कोई भी जात से आते हो, वी आर बंगालीज। और ये जो सेक्युलरिज्म जो है ना, वो हमारे नस नस में है। मगर इसको अगर आप पॉलिटिकल एंगल दोगे, इसको अगर आप कम्युनलिज्म के हिसाब से देखोगे, इसको आप बताओगे कि चलो एक पिकनिक करते हैं, वहां जाके मार काट करेंगे, ऑब्वियसली अगर आप इंस्टिगेट करोगे, अगर आप प्रोवोक करोगे, दोनों तरफ के लोग जो हैं वो लड़ाई करेंगे। पर ये हमने बचपन से क्यों नहीं देखा? क्योंकि हम तो यहां पैदा हुए हैं, हमने तो नहीं देखा। अरे हम तो डांडिया में भी जाते थे, दुर्गा पूजा में भी जाते थे, मेडॉक स्क्वायर में भी जाते थे, देशप्रिया पार्क में भी जाते थे और अड्डा मारते थे वहां पर। जेटा हमरा बांग्ला बोली अड्डा, हमने तो वो देखा है। पर आप इसको अगर प्रोपेगेंडा करके अगर आप इंस्टिगेशन के हिसाब से देखेंगे तो ऑब्वियसली देयर इज अ प्रॉब्लम। बट अगेन वी विल सॉल्व दिस। एक दिन जरूर आएगा कि जैसा बंगाल था वो वैसे ही रहेगा। ना नमाज में प्रॉब्लम होगा, ना पूजा में प्रॉब्लम होगा, ना आरती में प्रॉब्लम होगा, ना फ्राइडे का मॉर्निंग मास में प्रॉब्लम होगा। दिस इज व्हाट तृणमूल कांग्रेस विल कम बैक विद द पीपल फॉर द पीपल। थैंक यू। বলতে পারবো না, এটা ওখানকার যারা বলছেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়, কোনো মন্তব্য করবো না। ভবানীপুর বিধানসভার গণনা নিয়ে অনেক কারচুপির অভিযোগ উঠেছিল, কিন্তু নন্দীগ্রাম এবং দু জায়গা থেকে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে তিনি ইস্তফা দিয়েছেন, তিনি ভবানীপুরেরই বিধায়ক এখন। এই প্রশ্ন
না, ভবানীপুরে যে ভোট লুট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ধাক্কা দিয়ে আঘাত করে বার করা হয়েছে, এজেন্টদের বার করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, ইলেকশন কমিশন পুরো একতরফা পরিকল্পিতভাবে বিজেপির নির্দেশ পালন করেছে, এটা সবাই জানেন। এবার কোনো ব্যক্তি যদি দু জায়গায় যেতেন, তিনি কোনটা রাখবেন কোনটা ছাড়বেন সম্পূর্ণ তাঁর ব্যাপার। থ্যাংক ইউ।